নমস্কার, আমি দীপায়ন। এটি আমার চ্যানেলের ফার্স্ট অডিও স্টোরি। আর আজকের গল্প লেখক অভিজ্ঞান রায়চৌধুরীর রাতের ট্রেনের সঙ্গী। গল্পটি প্রথম প্রকাশিত হয় 2014 সালের জানুয়ারি মাসে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। আমি রোমে যাচ্ছি শুনে জিওভানি ওর চোখ থেকে রিমলেস চশমাটা খুলে টেবিলে নামিয়ে রেখে বলে উঠল, রোম ভারী সাংঘাতিক জায়গা। ঠকজোচ্চরে শহরটা ছেয়ে গেছে। পাশে বার্তচি খুব মনোযোগ দিয়ে কম্পিউটারে একটা প্রেজেন্টেশন নিয়ে কাজ করছিল। চেয়ারটা ঘুরিয়ে আমার দিকে ফুটখানিক এগিয়ে এসে বলে উঠল, ঠিকই বলেছে জিওভানি, উত্তর ইতালি যতটা ভালো, ওদিকটা তেমন ভালো না। আর রোম তো তাদের মধ্যে সব থেকে এগিয়ে, চোরেদের রাজত্ব। তা যাচ্ছ যাও, শুধু রোমা টার্মিনাস স্টেশন হয়ে যেও না, অনেকেই ওখানে গিয়ে ফ্যাসাতে পড়ে। আমি একটু থতমত খেয়ে বলে উঠলাম, কিন্তু ওটাই তো রোমের মেন স্টেশন। আমার ট্রেনের টিকিটও তো রোমা টার্মিনি পর্যন্তই। জিওভানি একটু যেন হতাশ হয়ে বলে উঠল, আগে আমাদের জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল। তা রাতের দিকে পৌঁছাচ্ছে না তো? রাত 10টার পরে স্টেশন চত্বরটা প্রায় ঠকজোচ্চর গুন্ডাদের দখলে চলে যায়, কিন্তু রাত 11টার পরে তো কোনো দূরপাল্লার ট্রেন পর্যন্ত ওখানে দাঁড়ায় না, অন্য লাইন দিয়ে যায়। আমার ফ্যাকাশে হওয়া মুখ আর নীরবতা লক্ষ্য করে এবার জিওভানি জিজ্ঞেস করলো, কটায় কটায় পৌঁছচ্ছে? রাত 11:30। টিকিটটা একটা স্পেশাল ডিসকাউন্ট ছিল, তাই। জিওভানির মুখের দিকে তাকিয়ে থেমে যায়। বাহ, শুধু ডিসকাউন্টের জন্য ওরকম একটা সময় যাচ্ছ? তা হবে নাই বা কেন? কেই বা যাবে বলো ওই সময়? তার উপর তুমি তো আবার একা যাচ্ছ, তাই তো? মাথা নেড়ে সায় দিলাম। সত্যি ভুল হয়েছে, ওদের জিজ্ঞাসা না করে হঠাৎ এরকম রোমে বেড়াতে যাওয়ার প্ল্যান করাটা একদমই ঠিক হয়নি। বার্তুচি ইতালিয়ানে জিওভানির সঙ্গে কিছু বলতে শুরু করলো খুব উত্তেজিত হয়ে। এটুকু বুঝলাম তার রোম প্রসঙ্গেই। আমি ইতালিতে এসেছি আজ 4 সপ্তাহের জন্য, তার মধ্যে 2 সপ্তাহ অলরেডি ওভার। আর ইতালিতে এসে রোমে যাব না তাই কি হয়? সেই জন্যই কাজের ফাঁকে ফাঁকে ইন্টারনেট ঘেটে নিজেই রোমে যাওয়ার প্ল্যান বানিয়েছিলাম। তখন কে জানতো যে এরকম একটা বিখ্যাত শহরে এরকম একটা কুখ্যাত স্টেশন রয়েছে। রোমা টার্মিনির ওপরে ইন্টারনেটে সার্চ করতেই বোঝা গেল যে জিওভানিদের কথা একটুও মিথ্যে নয়। এমনকি এরকমও হয়েছে যে নকল চেকার এসে টিকিট চেয়ে গেছে, আবার খানিক বাদে আরেকজন এসে টিকিট নেই বলে বিশাল ফাইন করেছে। টিকিটটা ক্যান্সেল করব কিনা বুঝতে পারছি না। এরকম দ্বিধায় পড়ে আর ক্যান্সেল করাও হয়নি। অন্য টিকিট সুবিধা মতো পাইও নি। তা আজ ট্রেনে বসে জিওভানি আর বার্তুচির কথাই মনে হচ্ছিল। একা বসে আছি, ঘড়ির কাঁটায় এখন রাত 12টা। রোমা টার্মিনি আরো মিনিট 20 পথ। অর্থাৎ যেখানে ভাগের ভয় সেখানেই সন্ধে হয়। ইউরো রেল সাধারণত সময়ই চলে। আমার এমনই ভাগ্য যে আজকেই ট্রেনটা নেই। তাও বেশ যাচ্ছিল। খানিকক্ষণ আগে একটা বিকট আওয়াজ হয়ে ট্রেনটা থেমে গেল। বেশ যেন দুলে উঠল একটু। তারপর থেকে নো নড়নচড়ন। সিট থেকে উঠে জানলা দিয়ে দেখার চেষ্টা করলাম বাইরে। খুটখুটে অন্ধকার, কিচ্ছু দেখার উপায় নেই। অন্ধকারে চোখ সয়ে যেতে মনে হলো জলে আলো পড়ে চিকচিক করছে। ট্রেনটা বোধ হয় ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছে। এতক্ষণ সমুদ্রের ধার দিয়েই আসছিলাম বোধ হয়। সুরঙ্গের পর সুরঙ্গ। বাবা, আমার কামরাটা একদম ফাঁকা। খানিকটা আগেও বেশ কয়েকটা লোক এসেছিল, এখন কেউ নেই। আগের স্টেশনে সবাই নেমে গেছে। ফিরে এসে নিজের জায়গাতেই বসে চমকে উঠলাম। আমার ঠিক পাশেই প্যাসেজ, আর তার ঠিক
অন্য ধারে একজন বৃদ্ধ লোক বসে আছে। একে তো এতক্ষণ দেখিনি। কোত্থেকে উঠল? লোকটার পায়ে রংচটা খয়েরি গামবুট, গায়ে খুব পুরনো কিন্তু দামি লিদারের জ্যাকেট, মুখে সাদা দাড়ি, চুলও সব সাদা, চোখে গোল ফ্রেমের একটা চশমা, নাকের সামনের দিকটা একটু বাঁকানো, চোখের নিচটা একটু যেন বসা মতো, মুখটাকে তাই কঠিন দেখাচ্ছে। হাতের ছোট লাঠিটা পাশে রাখা, চোখে যেন নির্লিপ্ত দৃষ্টি। আমার সঙ্গে চোখাচোখি হতে মাথাটা একটু নাড়িয়ে বলে উঠল, হ্যালো। আমিও হ্যালো বলতেই ইংরেজিতে বলে উঠল, গত 2 সপ্তাহ কিরকম লাগলো ইতালি? আমাকে থতমত খেতে দেখে ফের বলে উঠল, তার সন্তুর জন্য খুব মন কেমন করছে তো। এবার আমার সত্যি অবাক হওয়ার পালা। তা আপনি কি করে জানলেন? আপনি কে বলুন তো দাদা? একটু ধরা গলায় বলে উঠলাম। লুকার নাম শুনেছ? না তো, কে লুকা? লোকটা যেন একটু হতাশ হয়ে বলে উঠল, লুকার নাম শোনি? এত বড় ম্যাজিশিয়ান। একটু থেমে দীর্ঘশ্বাস ফেলল। অবশ্য অনেকদিন তো হয়ে গেল। লুকা ছিল এক বিখ্যাত ম্যাজিশিয়ান। সে লোকের মনের কথা বুঝতে পারত। যেসব বাচ্চা কথা বলতে শেখেনি, তারা কি বলতে চাইছে তাও বলে দিত। চেয়ার টেবিল বাতাসে ভাসিয়ে রাখতে পারত। যে কোনো লোকের মন বসে আনতে পারত। বলতে বলতে উত্তেজিত হয়ে উঠল বৃদ্ধটা। কিছু কিছু ঘটনা আগে থেকে বলে দিতে পারত। কোনো বড় দুর্ঘটনা কবে হবে, কিভাবে হবে, তা আগে থেকেই বলে দিতে পারত। কয়েকবার বলে দিয়ে লুকা সবাইকে হক চকিয়ে দিয়েছিল। লুকা ছিল সর্বকালের সেরা ম্যাজিশিয়ান, বুঝলে? অধৈর্য হয়ে বলে উঠি, কিন্তু আমি তো আপনার কথা জিজ্ঞেস করেছিলাম, লুকার কথা নয়। কি করে আপনি বুঝলেন যে আমার ছেলের নাম সন্তু? আমি 2 সপ্তাহ এখানে আছি, সেটাই বা জানলেন কি করে? মাথার উপরে ব্যাংকে ব্যাগটা রাখা ছিল। একবার আর চোখে দেখে নিলাম। না, ব্যাগটা বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে আমি 2 সপ্তাহ আগে এসেছি ইতালিতে। অনেক সময় ব্যাগে লাগানো প্লেনের লাগেজ ট্যাগ দেখে বুদ্ধিমান লোকেরা বুঝে যেতে পারে। এক্ষেত্রে সেটাও হয়নি, কারণ ব্যাগে কোনো লাগেজ ট্যাগই লাগানো ছিল না। নো স্মোকিং, এই সাইনটা একবার আর চোখে দেখে লোকটা বুঝি মুচকি হেসে বেশ আয়েশ করে একটা চুরুট ধরালো। একটা বড় টান দিয়ে ধোয়া ছেড়ে বলে উঠল, আমি লুকা, তবে আমি আর ম্যাজিক দেখাই না। দেখালে তো তোমাকে স্টেজে তুলে বলতাম, এই যে আমার সামনে যে দাঁড়িয়ে আছে তাকে আমি একটুও জানি না, চিনি না, কিন্তু সে কিভাবে ভাবছে তা আগে থেকে বলে দিতে পারি। এই যেমন। আমিও নড়ে চড়ে উঠলাম। বলুন তো, আমি কি ভাবছি? ভাবছো এই বুড়োটা হঠাৎ ভূতের মতো কোথা থেকে এলো, তাই না? তার আগে ভাবছিলে যে এত রাতে রোমা টার্মিনিতে পৌঁছে কোনো বিপদে পড়বে কিনা। একটু থেমে লুকা আমার মুখের চেহারা দেখে খুব জোরে হেসে উঠল। কি ঠিক বলেছি? আমাকে মাথা নাড়িয়ে সম্মতি জানাতে দেখে লুকা ফের বলে উঠল, এই রুমের রাস্তায় রাস্তায় প্রথমে ম্যাজিক দেখাতাম,
একটু নাম হলো, লোকে বুঝলো যে আমি ঠিক সাধারণ ম্যাজিশিয়ান নই। নাম ছড়িয়ে পড়লো, বড় বড় স্টেজে শো করতে লাগলাম। আমি খুব সহজেই কারোর মনের কথা বুঝে নিতে পারতাম, তার মনকে কন্ট্রোল করতে পারতাম। যে কোনো 10 জন বেছে নিতাম, তাদের নাম জিজ্ঞাসা করতাম এক এক করে। তারা নিজের নামও মনে করতে পারতো না। ম্যাজিক শোয়ে কার সঙ্গে এসেছে তাও বলতে পারতো না। আমার হাতের পুতুলের মতো ওদের নিয়ন্ত্রণ করতাম আমি। দর্শকের হাততালিতে কান পাতা যেত না। আমার সব থেকে স্পেশাল শো ছিল ব্যাক টু লাইফ। দর্শকদের মধ্যে যে কোনো একজনকে নিয়ে আসতাম স্টেজে, তারপর একটা টেবিলের ওপর শুইয়ে লাঠি স্পর্শ করে ম্যাজিকের মাধ্যমে তাদের হৃদস্পন্দন থামিয়ে দিতাম, পালস রেট 0 করে দিতাম। একজন ডাক্তারকে দেখিয়ে প্রমাণ করে দিতাম যে ওই দর্শক ক্লিনিক্যালি মৃত। পুরো হলে তখন পিন ড্রপ সাইলেন্স। তারপর আবার প্রাণ ফিরিয়ে আনতাম। ওহ, তখন যে কি চিৎকার হতো কি বলবো। লোকে উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে যেত কয়েক মিনিট ধরে। এখনো চোখ বন্ধ করলে দৃশ্যগুলো চোখে ভেসে ওঠে। অনেক সময় যাকে বাঁচিয়ে তুলতাম তার প্রিয়জনেরা আনন্দে কেঁদে ফেলতো। আসলে আমরা সবাই প্রিয়জনকে হারালে বুঝতে পারি যে তাকে কতটা ঠিক ভালোবাসি। একটু থামল বৃদ্ধ। চুরুটের বাকি অংশটা বদ্ধ কাচের জানলার দিকে ছুঁড়ে ফেলে গলা খাঁকড়ে আবার শুরু করলো। তা যত জনপ্রিয় হচ্ছিলাম, সমালোচনাও তত বাড়ছিল। কেউ বলছিল এগুলো নাকি লোক ঠেকানো বুজরুকি, কেউ বা এর সামাজিক প্রতিক্রিয়া নিয়ে সরব হচ্ছিল। কি হবে যদি খারাপ লোকেরা এসব ম্যাজিক শিখে ক্ষমতার অপপ্রয়োগ করে? তবে এসব সমালোচনা আমার গা সওয়া হয়ে গেছিল, এসব খ্যাতিরই অঙ্গ। কিন্তু অসুবিধা হলো অন্য জায়গায়। কেউ কেউ আমাকে ভগবান ভাবতে শুরু করে দিল। ফ্রান্সিসকো সেরকমই একজন। একদিন একটা শো এর পর শুনি একটা লোক তার ছেলেকে নিয়ে আমার সাথে দেখা করতে এসছে, খুব নাকি আর্জেন্ট। বোঝো, আমার তখন নিঃশ্বাস ফেলার সময় নেই। আর কোথাকার কোন উটকো লোক নাকি আমার সঙ্গে আর্জেন্টলি দেখা করতে চায়। আমি সেদিন দেখা করিনি। সারাদিন বসে লোকটা ফিরে যায়। 2 দিন বাদে আমি জানুয়াতে বিবরণ শুনে বুঝলাম সেই এক লোক দেখা করতে এসছে আমার সঙ্গে। সেবারও দেখা করিনি। এর 2 দিন বাদে মিলানে শো করার সময় সেই একই লোক আবার আমার সঙ্গে দেখা করতে যায়। এ তো নাছোড় বান্দা লোক। ভাবলাম দেখা করে বেশ 2-4 কথা শুনিয়ে দেব, বলে দেব যে আমার মতো ম্যাজিশিয়ান চট করে স্টেজের বাইরে কারোর সঙ্গে দেখা করে না। লোকটাকে ভেতরে নিয়ে আসার জন্য নির্দেশ পাঠালাম। 2 মিনিট বাদে একটা রোগা খয়াটে চেহারা লোক ঘরে ঢুকলো। বয়স 40-এর কাছাকাছি। দেখেই মনে হয় অবস্থা খুব খারাপ। গায়ে লঙ্কটে বুটকা গন্ধ, জুতোর সামনের দিকটা সেলাই, হাতে রংচটা সস্তার ঘড়ি, সঙ্গে একটা বাচ্চা ছেলে। বয়স বোঝা মুশকিল, গ্রোথ হয়নি একেবারে। হাত পাগুলো রোগা রোগা, মুখটা খানিকটা বাঁদরের মতো। দেখেই মনে হয় খুব বড় অসুখ হয়েছে। আমি কিছু বলতে যাওয়ার আগেই লোকটা বসে পড়ে আমার দামি জুতোটা জাপটে ধরে বলে উঠল, আমার ছেলেকে বাঁচান লুকা। সব ডাক্তার ওকে জবাব দিয়ে দিয়েছে। বলছে 3 মাস মাত্র রায়ু, কিন্তু ও ছাড়া আমার আর কেউ নেই। আপনি হলেন ঈশ্বর, আপনি চাইলে সব কিছু করতে পারেন। আপনি ওকে বাঁচিয়ে দিন। বলে লোকটা
হাতের রংচটা ঘড়িটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলে উঠল, আমার তো টাকা নেই, আপনি চাইলে আমার এই ঘড়িটা রাখতে পারেন, কিন্তু দয়া করে ওকে বাঁচিয়ে দিন। আমার যে অবস্থা তাতে ওরকম একটা ঘড়ি আমাকে অফার করাটা কতটা হাস্যকর তা নিশ্চয় বলতে হবে না। তবু হাসতে পারলাম না। ছেলেটার দিকে তাকিয়ে, ছেলেটাকে দেখে কি যেন একটা বিস্ময়, যেন আমি সত্যি ঈশ্বর, যেন সত্যি ওকে আমি সারিয়ে তুলতে পারি এরকম বিশ্বাস জন্মালো। বাঁকা পা দুটো দিয়ে লেংচে লেংচে একটু আমার দিকেই এগিয়ে এসে ওর বাবার পাশে বসে পড়লো আমার গা ঘেঁষে। আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইল, যেন আমার একটা হাই ওর জীবনকে ফিরিয়ে দিতে পারে। আমার মাথার ঠিক ছিল না। আসলে অসম্ভবকে সম্ভব করে করে হাজার লোকের হাততালি পেয়ে পেয়ে আমি নিজের ওপরে এমন আস্থা, এমন একটা আত্মবিশ্বাস গড়ে উঠেছিল যে মনে হয়েছিল আমি পারবো অসম্ভবকে সম্ভব করে তুলতে। জীবনে প্রথমবার আবেগে ভেসে গিয়ে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বসলাম। বললাম আমি ওকে সারিয়ে তুলবো। ছেলেটার কি অসুখ তা আমি জানতাম না। কথাও বলতে পারতো না ছেলেটা, মুখ থেকে একটা অদ্ভুত আওয়াজ করতো শুধু। কিন্তু কিছুদিন যেতে না যেতেই বুঝলাম ওর বাবার মতো ওরও বদ্ধমূল ধারণা যে আমি বুঝি সত্যি ওকে সারিয়ে তুলতে পারবো। আমার নিজের ছেলে মেয়ে ছিল না। 1 মাস পেরিয়ে যেতেই বুঝলাম যে ছেলেটার অবস্থার কিছুই উন্নতি হচ্ছে না, অথচ আমি সত্যি ওকে খুব ভালোবেসে ফেলেছি। এতটাই যে ম্যাজিক শো কমিয়ে দিয়ে ওর সঙ্গে অনেকটা সময় কাটাতে লাগলাম। আমি ওর সঙ্গে কথা বলতে পারতাম, কোন রকম বাক্য বিনিময় ছাড়াই ও কি ভাবছে, কি বলতে চাইছে সব বুঝতে পারতাম। এমনকি ওর মনকে নিয়ন্ত্রণও করতে পারতাম। আর এর জন্য তাড়াতাড়ি ও আমায় সম্পূর্ণ বিশ্বাসও করেছিল। আমাকে ছেড়ে কোথাও যেতেও চাইতো না। আমি ওকে যতটা ভালোবাসতাম ও বোধহয় আমায় তার থেকে অনেক বেশি ভালোবাসতো। আমার স্পেশাল ক্ষমতার সবটুকু উজাড় করে দিয়েছিলাম ছেলেটাকে। ও অনেক হাসি খুশি থাকতো, আমার সঙ্গে খেলতো, আমার ম্যাজিক দেখতো। কিন্তু মৃত্যু তবু একইভাবে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসতে লাগলো। 2 মাসের মধ্যে আমার সব এক্সপেরিমেন্টকে হারিয়ে দিয়ে মৃত্যু ওকে ছিনিয়ে নিয়ে গেল। কিছুক্ষণ চুপ করে বসে রইল লুকা, হাত দিয়ে মুখ ঢেকে। মিনিট খানেক বাদে আবার লুকা শুরু করলো। ঘটনাটা আমাকে এতটাই অভিভূত করেছিল যে আমি ম্যাজিক দেখানোই বন্ধ করে দিলাম। আমার সমালোচকরা এই ব্যাপারটাকে কাজে লাগালো। ছেলেটাকে সারিয়ে তোলার নাম করে আমি ভুল চিন্তা ভাবনাকে প্রশ্রয় দিচ্ছি এসব বলে ওরা আমাকে আগেই আক্রমণ শুরু করেছিল। ওদের মতে ম্যাজিক কখনো ডাক্তারির জায়গা নিতে পারে না, কিন্তু ওরা এইটুকু বোঝেনি ওকে সুস্থ করতে আমি ম্যাজিকের আশ্রয় নিইনি। আশ্রয় নিয়েছিলাম ভালোবাসার, গভীরভাবে ভালোবাসার। কিন্তু শুধুমাত্র ভালোবাসা দিয়ে কি মৃত্যুকে ঠেকানো যায়? এরই মধ্যে ইতালি গভর্নমেন্ট আমার ম্যাজিক শোর ওপর নানা বিধিনিষেধ আরোপ করলো। চার্চেরও নানান বিরোধিতার মুখোমুখি হলাম আমি। এখানে একজনের খুবই সক্রিয় ভূমিকা ছিল, তার নাম ছিল বোলে। সে তো রীতিমতো প্রমাণই করে দিল যে আমার ম্যাজিকের জন্য লোকের মনে কুসংস্কার, অন্ধবিশ্বাস বাড়ছে। তার প্রমাণ ওই ছেলেটার অকাল মৃত্যু। আমি আর ম্যাজিকে আগ্রহ পাচ্ছিলাম না। খালি মনে হতো কি হবে শুধু মজার জন্য ম্যাজিক দেখিয়ে। যেখানে দরকার ছিল সেখানেই তো হেরে গেছি আমি।
ম্যাজিক দেখানো প্রায় বন্ধই করে দিলাম। আস্তে আস্তে লুকাকে লোকে ভুলে গেল, বিশ্বের সেরা ম্যাজিশিয়ানকে ভুলে গেল লোকে। লুকা প্রায় বিড়বিড় করেই শেষের কথাগুলো বলল, যেন আর শ্রোতার দরকার নেই, ওই বক্তা ওই শ্রোতা। আমি দম বন্ধ পরিবেশটা কাটানোর জন্য প্রশ্ন করলাম, তা আপনি এখন করেন কি? এখন আর ম্যাজিক দেখান না? চাইলে কি আর ম্যাজিক না দেখিয়ে থাকা যায়? ম্যাজিক যে রক্তে, মৃত্যুর পরেও ম্যাজিশিয়ানই থাকে। শেষের কথাটার অর্থ খোঁজার চেষ্টা না করে কথোপকথনকে আবার যেন লাইনে নিয়ে আসার জন্যই বললাম, আচ্ছা, ট্রেন কি আর ছাড়বে না? রাত 1টা বাজতে চলল। লুকা হঠাৎ আমার দিকে একটা কাগজ বাড়িয়ে ধরল, খবরের কাগজ, কিন্তু বহু পুরনো, এত পুরনো যে পাতাগুলো লালচে হয়ে গেছে, ইতালিয়ানে লেখা। ওর আমি কি বুঝবো? লুকার বোধহয় এতক্ষণে খেয়াল হলো। কাগজের একটা আর্টিকেল দেখিয়ে লুকা বলে উঠল, খবরটা কি জানো? খবরটা হলো লুকা বলেছে যে 19শে ফেব্রুয়ারি 2012-তে রোমের পথে একটা বড় দুর্ঘটনা হবে, ব্রিজ ভেঙে ট্রেন পড়ে যাবে। 19শে ফেব্রুয়ারি? সে তো তাহলে আজকের দিনই। তার মানে? লুকা বলে, এই খবরটা যে পেপারটাতে বেরিয়েছে তার ডেটটা দেখলে না? ইংরেজিতে লেখা, পড়ে বলো তো কোন ডেট? 19শে ফেব্রুয়ারি 1968। চোখ বুলিয়ে বললাম একবার। এতক্ষণে লুকা আবার আগের মুডে ফিরে এলো। 44 বছর আগে বলে দিয়েছিলাম এই দুর্ঘটনার কথা। তখন আমি থাকতাম সব খবরের শিরোনামে, আমি যা বলতাম তাই হেডলাইন হয়ে যেত। এই খবরটাই বেরিয়েছিল। কাল যখন সাংবাদিকেরা আসবে, এই কাগজটা দেখিও, ওদেরও মনে পড়ে যাবে লুকাকে। এই কামরা আর পরের 3টে কামরা শুধু বেঁচে গেছে, বাকি কামরাগুলো এখন ব্রিজ ভেঙে চলছে বা নদীতে পড়ে গেছে। তুমি খুবই লাকি, বুঝলে? কোনো রকমে বেঁচে গেছ, আর একটু হলে এটাও যেত। খানিক বাদে অনেক সাংবাদিক ঘিরে ধরবে তোমাকে। তখন মনে করিয়ে দিও যে এই লুকাই এই কথাটা অনেক আগেই বলে দিয়েছিল। প্রায় 4 যুগ পরে আমি আবার খবরের কাগজের হেডলাইনে ফিরে আসব। লোকে আর ভাববে না যে লুকা ঠকাতো মানুষকে। তা সে তো আপনিও বলতে পারেন। আমার থেকে আপনার বলাই তো ভালো, তাই না দাদা? লুকা উঠে দাঁড়িয়ে পাশে রাখা লাঠিটা হাতে তুলে নিল। তারপর দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলে উঠল, লুকা সুইসাইড করেছিল 1968 সালের 20শে ফেব্রুয়ারি, আজ থেকে 44 বছর আগে। দুঃখ, অপমান আর সহ্য করতে না পেরে ওই প্রেডিকশনটা করার ঠিক পরের দিনই। লুকার কণ্ঠস্বর আর শরীর দুটোই পর মুহূর্তে যেন হাওয়ায় আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকলো। এখানেই শেষ হলো আমাদের আজকের গল্প, রাতের ট্রেনের সঙ্গী। গল্পের 2 মুখ্য চরিত্র কথক ও লুকার চরিত্রে আমি দীপায়ন, ফ্রান্সিসের ভূমিকায় সৈকত সামন্ত, জিওভানির চরিত্রে জ্যোতির্ময় সাহা এবং বার্দচির চরিত্রে রৌদ্র ঘোষাল। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না।
সো প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর এরকম জমজমাট রোমাঞ্চক গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি প্রেস করে রাখবেন। আবার শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো গল্পে।